জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে আজ ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রাত ৮টা থেকে ৯:৩০টার মধ্যে দেবেন ভাষণ। প্রধান উপদেষ্টা তার ভাষণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং এর মাধ্যমে বাংলাদেশে যে পরিবর্তন সূচিত হয়েছে সেই কথা তুলে ধরতে পারেন। কি পরিস্থিতিতে তিনি সরকার পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন সেটাও স্পষ্ট করবেন। ধারণা করা হচ্ছে পরিবর্তিত সময়ে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় তার ভাষণে স্থান পাবে। জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন এই নোবেলজয়ী। আগামী নির্বাচন কবে হবে তা নিয়ে চলছে জোর আলোচনা। তবে প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং হালনাগাদ ভোটার তালিকা শেষ হওয়ার কমপক্ষে ১৮ মাস পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, এমনই ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা, জানালেন তার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সব ধরনের সহায়তা দেবে বলেও কথা দিয়েছে বাংলাদেশকে। বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ক্ষমতায় থেকে প্রথম ধাপে ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫২ আসনে নির্বাচিত। ২০১৮ সালে রাতের আধারে অর্থাৎ ভোটের আগেই ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এবং সবশেষ ২০২৪ সালে ডামি প্রার্থী ফর্মুলার নির্বাচনে দেশ বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়ে আওয়ামী লীগ। এভাবে ভোটের অধিকার কেড়ে নেয়া এবং মানবাধিকার লঙ্ঘন সহ নানা কারণে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেষমেশ পতন হয় শেখ হাসিনা সরকারের। দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী। এমনই প্রেক্ষাপটে জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। নানা বিষয়ের পাশাপাশি আগামী নির্বাচনে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয় তাদের সাথে। পরে বৈঠকের বিষয়ে বলতে গিয়ে আগামী নির্বাচন ১৮ মাস পরে নাকি আরও সময় লাগবে তার একটি ধারণা দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সেনাপ্রধানের উনি একটা মতামত দিয়েছেন। আমাদের মনে হয় সেনাপ্রধানের মতামত, আপনার রয়টার্সের রিপোর্টটা আপনারা পড়েন, ওই রিপোর্টটা পড়লে দেখবেন। হ্যাঁ, রয়টার্সের রিপোর্টে যেটা আছে আপনি যদি পুরো দেখেন যে রিফর্মের পরে আরও ১৮ মাস পরে ইলেকশন। তিনি জানান, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ওরা বাংলাদেশের ইলেকশন রিফর্ম, বাংলাদেশের সমস্ত রিফর্মেই তারা ফুল সাপোর্ট দিবে। আরেকটি সাইডলাইন বৈঠকে যুক্তরাষ্ট্রের মতো একইভাবে গ্রহণযোগ্য নির্বাচন এবং দেশ সংস্কারে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান প্রেস সেক্রেটারি শফিকুল আলম। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। লঘুচাপের প্রভাব এখনো কাটেনি। টানা ৩ দিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় বৃষ্টির খবর পাওয়া যায়। আবহাওয়া অফিস জানায়, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়, উত্তর বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থায় রয়েছে। ফলে আজ ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের ২-১ জায়গায় আর ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের বেশ কিছু জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে। লঘুচাপের প্রভাবে অব্যাহত বৃষ্টিপাত, এতে দিনাজপুর সহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। এদিকে পদ্মার পানিতে ২ দিন ধরে প্লাবিত চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি চরাঞ্চল, বাড়ছে পানিবন্দী মানুষের কষ্ট। থেমে থেমে মুষলধারে বৃষ্টি, সাথে পদ্মায় উজানের ঢলের পানি। এতে প্লাবিত রয়েছে চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ নদী তীরবর্তী চরাঞ্চল। দুর্লভপুর, মনাকষা, নিশিপাড়া, বগলাউড়ি সহ নিম্নাঞ্চলের কয়েকটি এলাকা ২ দিন ধরে জলমগ্ন। পানিবন্দী বাড়িঘর, ডুবে আছে রাস্তাঘাট, জমিজমা। খেয়ে না খেয়ে দিন কাটছে অনেকের, বাড়ছে দুর্ভোগ। চারপাশে যত ক্ষেত মেতা সব কিছু ডুবে গেছে। বাড়ির সাইডও মনে করেন যে পানি, আমাদেরও একটা অসুবিধা প্রচুর। আমাদের বাড়ির চারো সাইডে পানি। কালাই ফসল সবারই ছিল, তো সব বানে ডুবে গেছে। তো অন্য বাড়ি থেকে, গ্রাম থেকে এনে রান্না করে এনে আমরা খাচ্ছি। নিজের বাড়িতে পাকশাক করতে পারি না, শুকা পাকা করতে পারি না বন্যার ঠেলায়। ২ দিন ধরে টানা বৃষ্টি উত্তরাঞ্চলে। দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে দেখা দেয় জলাবদ্ধতা।
সড়কে জমে পানি, এতে ব্যাহত যানবাহন চলাচল। ছুটির দিনে বাইরে বের হয়ে ভোগান্তিতে পড়েন অনেকে। দিনাজপুরে সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টার ১৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর থেকে আরো পানি একটু বেশি ছিল, এখন ধীরে ধীরে পানি একটু কমা শুরু করছে। পানি বেড়ে যায়, আর বৃষ্টির জন্য আমাদের ড্রেনের অনেক সমস্যা হচ্ছে, ড্রেনগুলো দিয়ে পানি যেতে পারতেছে না। কাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, আজকে সকাল থেকে অনেক বৃষ্টি, বাসা থেকে তো বের হতে পারিনি। এছাড়া ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানেও বৃষ্টি হয়েছে। লঘুচাপের প্রভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। একে বৈরী আবহাওয়া, তার উপর ঊর্ধ্বমুখী ডেঙ্গুর প্রকোপ। শুধু সেপ্টেম্বরেই রাজধানী ঢাকা ও অন্যান্য জেলায় ৫৮ জনের প্রাণ গেছে। চলতি মৌসুমে মোট মৃত্যু বেড়ে দাঁড়ালো ১৪১ জনে। হাসপাতালে ভর্তি হন ২৭,০০০-এর বেশি রোগী। ভুক্তভোগীদের আশঙ্কা, মশক নিধন কার্যক্রম ঠিকঠাক না হলে টানা বৃষ্টি, জলাবদ্ধতা আর ভ্যাপসা গরমে আরও বাড়বে এডিস মশা। আমার একটু অ্যাজমার প্রবলেম আছে, তো যার কারণে দুইটা মিলে একটু প্রবলেম হচ্ছে আর কি, একটু টাইম লাগবে। গেল ৩ দিন ধরে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নাইমুর। মিরপুরের নিজ এলাকায় আক্রান্ত হন ডেঙ্গুতে। এভাবেই বলছিলেন শারীরিক দুর্ভোগের কথা। নাইমুর ছাড়াও হাসপাতালের পুরুষ ওয়ার্ডেই গত ৪ দিনে ভর্তি হয়েছেন ৭৬ জন, আর মহিলা ওয়ার্ডের ডেঙ্গু আক্রান্ত রোগী অর্ধশতাধিক, যাদের মধ্যে মিরপুর আর মোহাম্মদপুরের বাসিন্দাই বেশি। রয়েছে রাজধানীর বাইরের রোগীও। ২৬ তারিখ ভর্তি হয়েছি, আজকে ২ দিন এখানে আমি আছি, তো কালকে থেকে এখন মতো চ্যালাইনের উপরে আছে। আমি ৭ দিন যাবৎ ডেঙ্গু জ্বরে আক্রান্ত, গত ২ দিন যাবৎ আর কি হসপিটালে আসছি। আমাদের ২২ তারিখ থেকে আজকে ২৭ তারিখ পর্যন্ত মোটামুটি ৫৪ জন রোগী ভর্তি হয়েছে। এর ভিতরে মিরপুর এবং মোহাম্মদপুরের রোগীগুলো বেশি আসতেছে। শুধু সোহরাওয়ার্দী নয়, ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডের চিত্রও এক। প্রতিনিয়ত বাড়ছে রোগীর সংখ্যা। জ্বর, মাথা ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন সংক্রমিতরা। সবচেয়ে ভোগান্তিতে শিশু ও প্রবীণরা। পেট ব্যথা ছিল, পেটে প্রচণ্ড ব্যথা ছিল, রানের মধ্যে ব্যথা ছিল, প্রচণ্ড জ্বর ছিল, ১০৩-১০৪ জ্বর, এরকম জ্বর ছিল, আর বমি করতো। বাইরে টেস্টগুলো করাইছি, ডেঙ্গু পজিটিভ আসছে, আসার পরে এখানে এসে ভর্তি নিয়েছে। রাজধানীতে টানা ২ দিন বৃষ্টির কারণে বেড়েছে জলাবদ্ধতা। শঙ্কা তাতেই বাড়বে ডেঙ্গুর প্রকোপ। জমে থাকা পানিতে বংশবিস্তার ঘটাবে এডিস মশা। মশার জন্য অনেক রোগী, মানে ডেঙ্গু আক্রান্ত রোগী এলাকাতে অনেক বেশি। থাকতে পারে না, ওষুধে কোনো কাজ হয় না, কেমিক্যাল দেওয়া ওষুধ দেয়, কোনো কাজ হয় না। হাসপাতালে রোগীদের অভিযোগে সরজমিনে এসে দেখা যায় রাজধানীর এই মিরপুরের মতো বিভিন্ন জায়গায় রয়েছে মশাদের অভয় আশ্রম। দ্রুতই মশক নিধন কার্যক্রম ত্বরান্বিত না করলে মহামারী আকার ধারণ করবে ডেঙ্গু, এমনটাই আশঙ্কা নগরবাসীর। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ডেঙ্গুর প্রকোপ কমছে না চট্টগ্রামেও। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৪৪ জন। এ বিষয়ে আরও জানাতে বন্দরনগরী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। অভি, ডেঙ্গুর প্রকোপ তো বাড়ছেই, এটি মোকাবেলায় প্রশাসন কি কোনো পদক্ষেপ নিয়েছে, কি দেখছেন? সোহার, ডেঙ্গু কিন্তু বাড়ছে যেমনটি বলছিলেন, এবং এটি পদক্ষেপের বিষয়ে কিন্তু প্রশাসন আমরা দেখিনি উল্লেখযোগ্যভাবে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে। বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন তারা বলছিলেন যে ৪১টি ওয়ার্ডে তারা বিভিন্ন ধরনের যে ওষুধগুলো রয়েছে ডেঙ্গু প্রতিরোধ করার জন্য সেই ওষুধগুলো তারা ছিটাচ্ছেন, এবং গত বছরের তুলনায় কিন্তু এবছর তারা যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধে কিছু ভিন্নতা এনেছেন। সেই ভিন্নতার মাধ্যমে কিন্তু তারা বলছিলেন যে এবছর একটু কার্যকারিতার হার একটু বেশি। তারা বলছেন ৯০% পর্যন্ত এই ওষুধ ছেটানোর মাধ্যমে কিন্তু এটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে। যদিও যারা আসলে ৪১টি ওয়ার্ডের বাসিন্দা রয়েছেন তারা বলছিলেন যে সেভাবে কিন্তু ডেঙ্গুর যে ওষুধগুলো রয়েছে সেগুলো ছেটাচ্ছেন না, এবং ফলে মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। এখন পর্যন্ত কিন্তু চট্টগ্রামে ১৪ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা কিন্তু প্রায় ১৪০০। ফলে এর মধ্যে কিন্তু ৮০৩ জন কিন্তু মহানগরীর মধ্যে রয়েছে। ফলে চট্টগ্রামে যে সমস্ত মানুষগুলো রয়েছে এবং প্রতিটি মানুষ কিন্তু এবছর কিন্তু আক্রান্তের সংখ্যা অনেক বেশি অন্যান্য বছরের তুলনায়। আমরা দেখেছি গত বছর যে পরিমাণ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এবছর সেটি আসলে বাড়ছে। ফলে মানুষের মধ্যে কিন্তু অনেকটাই বিভিন্নভাবে তারা আসলে আতঙ্ক বিরাজ করছেন, এবং চিকিৎসকরা
চিকিৎসকরা বলছিলেন যে বাড়ির আঙ্গিনা সহ বিভিন্ন আশেপাশে যে সমস্ত অপরিচ্ছন্ন জায়গাগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করার জন্য, এবং চিকিৎসকরা বলছিলেন যে দ্রুত সময়ের মধ্যে তারা যেন কোনো ধরনের উদ্বিগ্ন না হয়ে এবং হাসপাতালে আসে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা যেন ওষুধগুলো খায়। এবং প্রশাসনের বিষয়ে কিন্তু মানুষ অনেক বেশি ক্ষুব্ধ। তারা বলছিলেন যে অন্তত এবছর যেহেতু ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু থেকে একটু বেশি, ফলে সিটি কর্পোরেশনকে আরো দায়িত্বশীল হওয়ার কথা বলছেন। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। গাজা ইসরায়েলি আগ্রাসনের জন্য পুরো বিশ্বকে দায়ী করলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি ইসরায়েলের আচরণকে পাগলামি আখ্যা দেন। নেতানিয়াহু প্রশাসনকে অস্ত্র সহযোগিতা বন্ধের দাবিও তোলেন। মাত্র 10 দিন পরই উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের 1 বছর পূর্ণ হবে। মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 41,500-এর বেশি, বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ। তবে পশ্চিমাদের কণ্ঠে এখনো পুরনো সুর। আগ্রাসনের জন্য হামাসকে দায়ী করছে তারা। এই মুহূর্তে অপরাধ বন্ধ করুন, নারী শিশুদের হত্যা বন্ধ করুন, গণহত্যা বন্ধ করুন, ইসরায়েলকে অস্ত্র দেয়া বন্ধ করুন। এই পাগলামি আর চলতে পারে না। যা ঘটছে তার জন্য পুরো বিশ্বকেই দায়ী নিতে হবে। পুরো গাজাকে ধ্বংস করে ফেলেছে ইসরায়েল, সেটি আর বসবাসযোগ্য নেই। দীর্ঘ 6 বছর বিদেশে নির্বাসন শেষে দেশে ফিরলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। সকাল 9:30টার দিকে তুরস্ক থেকে হজরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় তাকে গণসংবর্ধনা দেন তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী সহ হাজারো ছাত্র জনতা। মাতৃভূমিতে ফিরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন তিনি। শেখ হাসিনাকে উৎখাত করা বিপ্লবী শহীদদের কথা স্মরণ করেন মাহমুদুর রহমান। বলেন, তারা আমাদের অনুপ্রেরণা। আবু সাইদ ও মুগ্ধরা বাংলাদেশের বিপ্লবী আইকন। উদ্ভট সব মামলায় 7 বছরের সাজা দেওয়া হয়েছে উল্লেখ করে এই সম্পাদক বলেন, রোববার তিনি আদালতে যাবেন। তার অভিযোগ, পরাজিত ও ফ্যাসিবাদী শেখ হাসিনা বিদেশে বসে ছাত্র জনতার বিপ্লব নস্যাতে ষড়যন্ত্র করছে। বিগত সরকার আমার দেশ বন্ধ করার পাশাপাশি মাহমুদুর রহমানকে 39 দিন রিমান্ডে নিয়ে নির্যাতন চালায়। পরাজিত ফ্যাসিবাদ বিদেশে বসে তার বিদেশি বন্ধু, বিদেশি প্রভু, তার কোনো বিদেশি বন্ধু নাই, তার বিদেশি প্রভু এবং বাংলাদেশের এজেন্টদের দিয়ে বিপ্লবকে নস্যাৎ করার অপচেষ্টা চালাচ্ছে। আপনাদের কাছে আমার সমীরবন্ধ অনুরোধ, একজন সিনিয়র সিটিজেন হিসেবে, লড়াইয়ের সাথী হিসেবে আমার অনুরোধ যে আপনাদের মধ্যে যেন কোনো অনৈক্য না আসে। আওয়ামী লীগ দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন রকম অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে পারে। এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আসাম ও হান্নান শাহ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণ সভায় যোগ দেন তিনি। সেখানেই বলেন, হাসিনা পালালেও সংকট কাটেনি। যত দ্রুত সম্ভব নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করে নির্বাচন আয়োজনের আহ্বান জানান মির্জা ফখরুল। প্রয়োজনে গণতন্ত্র প্রতিষ্ঠায় আবারও আন্দোলনের নামার হুঁশিয়ারিও দেন তিনি। এর আগে বাদজুমা হান্নান শাহর কবর জিয়ারত করেন মির্জা ফখরুল। 2016 সালের 27 সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে 74 বছর বয়সে মারা যান বর্ষিয়ান রাজনীতিক আসাম হান্নান শাহ। যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে। যত দ্রুত নির্বাচিত সরকারকে আনা যাবে ততই দেশের জন্য কল্যাণকর হবে। সুতরাং আমরা মনে করি অতি দ্রুত সংস্কারগুলোকে সম্পন্ন করে একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করে একটা নির্বাচিত পার্লামেন্টের হাতে, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাভারের সনাতন সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেছে স্থানীয় বিএনপি। সকালে বিরুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে হয় এই সভা। সনাতন সম্প্রদায়ের পাশে থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন নেতাকর্মীরা। পরে পূজা মণ্ডপগুলোয় আর্থিক সহায়তা দেয়া হয়। থানা বিএনপি সভাপতি সাইফুদ্দিন সাইফুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিন। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জায়গা বেদখলের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, এমনটা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে মুন্সিগঞ্জ সদরের ইদ্রাকপুর কেল্লা, বাবা আদম মসজিদ সহ বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেন তিনি। সেখানে আসিফ নজরুল বলেন, বিভিন্ন অঞ্চলে উদ্ধারকৃত নিদর্শনের অনেকগুলোর জাতীয় পর্যায়ে গুরুত্ব রয়েছে। যেসব জায়গা বেদখল হয়েছে সেগুলো পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।
লালবাগ কেল্লা সহ এই কেল্লাগুলোকে আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করছি। তো আমি ভাবছি এখানে সংরক্ষণের প্রয়োজনীয়তা কী কী আছে, এই অবস্থাটা নিজের স্বচক্ষে না দেখলে সংরক্ষণের যে নীতিমালা আমরা ঠিক করবো, প্রায়োরিটি ঠিক করবো, এটা ঠিক করা যাবে না। এই জন্য আজকে এসেছি। তো আমার মনে হয়েছে এই ব্যাপারে আমাদের নজর দেওয়ার সময় এসেছে। বর্তমান সরকার বিভিন্ন বিষয়ে সংস্কারের পদক্ষেপ নিয়েছে। এই উদ্যোগ সফলের পর একটি সুন্দর নির্বাচনের রোডম্যাপও দিতে হবে, এ মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে খুলনা এক সম্মেলনে তিনি বলেন, যারা বিভিন্ন সময় মানুষের উপর গুম, খুন, নির্যাতন চালিয়েছে তাদের রাজনীতি করার সুযোগ নেই। বিডিআর বিদ্রোহের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানান জামায়াতের আমির। অনুষ্ঠানে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংস্কারের রোডম্যাপের পাশাপাশি নির্বাচনের একটা রোডম্যাপ এই জাতিকে দিতে হবে। অনেকে জিজ্ঞাসা করেন সময়টা কতটুকু, আমরা বলেছি সময়টা যৌক্তিক। অযৌক্তিক কোনো সময় নেওয়াও ঠিক হবে না, আমাদের পক্ষে দেওয়াও সম্ভব হবে না। দেশের মানুষ আর দুর্নীতিবাজ লুটেরাদের ক্ষমতায় দেখতে চায় না, এ মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সমাবেশে তিনি বলেন, শেখ হাসিনা দুর্নীতি আর ফ্যাসিবাদ কায়েম করে অধিকার কেড়ে নিয়েছিল, তাই দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল, যা পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এখন সময় এসেছে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার। আগামীর বাংলাদেশে সবাই নিরাপদ থাকবে তা নিশ্চিত করতে হবে বলেও মনে করেন তিনি। সেই সাথে ফ্যাসিবাদ সরকারের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অপসারণ করে যোগ্যদের দায়িত্ব দেওয়ার আহ্বান তার। বিগত শাসনের দুর্নীতিবাদ অদক্ষ ব্যক্তিরা যারা বিভিন্ন জায়গায় এখনো বসে আছে, আপনাদের অগ্রাধিকার হচ্ছে তাদেরকে প্রশাসন থেকে যে যেখানে আছে সেখান থেকে অপসারণ করা। ছাত্র জনতার ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বিবিরহাট বাজার থেকে বেরিয়ে মিছিলটি চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক প্রদক্ষিণ করে। 18টি ইউনিয়ন, 2টি পৌরসভার ছাত্রদল নেতাকর্মীরা এতে অংশ নেন। পরে অনুষ্ঠিত সমাবেশে তারা সরকার পতনের আগে নির্বিচারে হামলা, গুলিবর্ষণে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। চট্টগ্রাম কলেজে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের ঘটনায় মামলা হয়নি এখনো। দুই দলের সংঘর্ষে ছাত্রদলের 5 কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে 3 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে হয় এই সংঘর্ষ। আহতদের অভিযোগ, শিবিরের নেতা পরিচয় কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী আশরাফ উদ্দিনকে ছাত্রদলের কর্মী সন্দেহে মারধর করে কয়েকজন, এরপর ক্যাম্পাস থেকে বের করে দেয়। এ বিষয়ে অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়ে ফেরার পথে দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, তারা শিবিরের কর্মী। তবে অভিযোগের বিষয়ে জানার জন্য যোগাযোগ করেও শিবিরের দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়েছে রাউজানে। সকালে চট্টগ্রাম কাপ্তাই সড়ক হয়ে আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে মাদ্রাসা মাঠে মিছিলটি শেষ হয়। আয়োজনে ছিল পূর্ব গুজরা মোহাম্মদিয়া মিলাদুন্নবী উদযাপন কমিটি। অংশ নেন বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি। সমাপনী অনুষ্ঠানে মাওলানা হারুনুর রশিদ নইমি সহ অনেকে বক্তব্য রাখেন। রাজধানী, মধ্যাঞ্চল বা উপকূল সব বাজারেই বড় ইলিশের আকাল। যেখানে মিলছে সেখানে দর আকাশ ছোঁয়া। শখ মেটাতে অনেকেই ছোট বা মাঝারি সাইজের ইলিশ কিনে বাড়ি ফিরছেন। ব্যবসায়ীদের যুক্তি, আড়তে বড় ইলিশের অস্বাভাবিক দাম হাঁকছেন পাইকাররা। সেখানে নজরদারি না বাড়ালে মাছের দাম সামলানো কঠিন হয়ে পড়বে। সেপ্টেম্বর এলেই হুমড়ি খেয়ে ইলিশ কেনে মানুষ, কেননা এরপরই মাছ আহরণে শুরু হয় লম্বা নিষেধাজ্ঞা। তাই ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে গ্রাহকের আনাগোনা বেশি। কিন্তু তাতে কি বা এসে যায়? বেনাপোল স্থলবন্দরে যেখানে $10 অর্থাৎ 1200 টাকা কেজি দরে ইলিশ রপ্তানি হচ্ছে, সেখানে ঢাকার বাজারে বড় সাইজের দাম 1500-এর ওপরে। তাও মিলছে হাতে গোনা দোকানে। ব্যবসায়ীরা জানালেন আড়তেই দাম চড়া, তাই তারা নিরুপায়। বাধ্য হয়ে চাষের মাছ কিনছেন অনেক ক্রেতা, সেখানেও খুব একটা স্বস্তি নেই। যদি আরো 2 যান 1600 টাকার রেট দিছে, চাঁদপুরে 1600 টাকা রেট দিছে, এরপরে আমরা বুঝেন আমরা বেশি 1700 টাকা কিনা। কোনো সামনে আরো বাড়বো না। যদি বাজারে আসে দড়িমানা করতে খোঁজ খবর হয়, তাহলে তো মনে করেন জিনিসটা অত ইয়ার মাইট নিয়ে গেল নাগালের মাইতে আসতো, কিন্তু ওনারা তো এমনি মুখে বলে, কিন্তু বাজারে তো আর আসে। গত সপ্তাহে মোটামুটি ভালো দাম কম ছিল, এই সপ্তাহে একটু বেশি, আবার ঠিক হয়ে যাবে।
ইলিশের রাজধানী চাঁদপুরই নাকি ইলিশের আকাল। এখানে প্রতিদিন হাত বদল হয় কয়েকশো মন মাছ, কিন্তু ব্যবসায়ীদের দাবি ইদানিং সেই যোগান আর নেই। বড় মাছের ঘাটতি সবচেয়ে বেশি। অনেকে তাই ছোট আর মাঝারি ইলিশ কিনে বাড়ি ফিরছেন। মাছের কেনার জন্য আসছি, কিন্তু আসার পরে দেখতেছি যে মাছের দাম অনেক বেশি, কিন্তু এখন সম্ভব হতেছে না, এই জন্য চলে যেতেছে। প্রতিদিন 200-300 মন আমদানি হতো, এখন সেখানে আজকের বাজারে 100 মন আমদানিও নাই। এই কারণে দাম বেশি, বাজারে মাছ কিনতেই পারতেছি না আমরা। গত 2 দিনের তুলনায় আজকে মাছ চাঁদপুর মাছঘাটে অনেক কম আসছে, তো সেই কারণে আসলে দামও একটু বেশি। আর টোটাল যে মাছ আসছে তার মধ্যে কিন্তু বড় মাছের কোয়ান্টিটি কম। যদিও উপকূলে ইলিশের সরবরাহ বেড়েছে, ভোলায় 1200 থেকে 1500 টাকায় মিলছে বড় সাইজের মাছ। মাঝারি পিসের দাম 1000 টাকার আশপাশে, যদিও এই দাম এখনো নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরে। বাজারে আসছে ইলিশ মাছ কিনতে, আইসা দেখে যে ইলিশ মাছের দাম আগুন। এখন বাধ্য হয়ে পোয়া মাছ কিনতে আসছে, তাও দেখি দাম বেশি। মাছ কিনতে দেই মাছের দাম, মাছ আর দেওয়া যায় না, তখন কি করবো, তখন যাবি গিয়ে। বড় ইলিশের দাম বেশি কাটে, এই জন্য আমি বড়টি কিনি না, আমি ছোটো খাটো করে আনি বেচে থাকি। ইন্ডিয়া যাওয়ার কারণে বড় মাছের দাম বেশি, আমরা বাজারে এনে বিক্রি করতে পারি না। বেশি দাম দিয়ে আনলো বেশি দাম বিক্রি করতে পারি না, কারণ 1 কেজি মাছ 1800 টাকা 2000 টাকা কেজি, কয়জনে কিনে। সারা দেশে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে 13 অক্টোবর থেকে, চলবে 22 দিন। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ট্যুরিজম অ্যান্ড পিস বা পর্যটন শান্তির সোপান এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। নানা আয়োজনে বিশ্বের অন্যান্য দেশের মতো দিবসটি পালিত হচ্ছে বাংলাদেশেও। সকালে এ উপলক্ষে পর্যটন ভবনে 2টি প্যাকেজ ট্যুর উদ্বোধন করা হয়, যার আওতায় 2টি বাসে সুবিধাবঞ্চিত শিশুদের রাজধানীর বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরিয়ে দেখানো হয়। ট্যুর উদ্বোধনের পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বলেন, দেশের পর্যটন শিল্পকে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই সরকার কাজ করে যাচ্ছে। এর আগে পর্যটন ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। আজকের আনন্দের দিন, এই আনন্দ যেন একেবারেই গ্রাসরুট থেকে শুরু করে গ্লোবাল লেভেল পর্যন্ত আমরা ছড়িয়ে দিতে পারি। পর্যটন শুধু লোকাল নয়, পর্যটনের অনেকগুলো স্তর আছে, লোকাল, রিজিওনাল, গ্লোবাল। আমরা চাই একেবারে শুরু থেকে গ্লোবাল পর্যন্ত এটা ছড়িয়ে যাক। বাংলাদেশ একটি অনন্য সাধারণ পর্যটন গন্তব্য। দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজার ও 3 পার্বত্য জেলায় পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক আয়োজনে মুখর এসব জনপদ। দিবসটির এবারের প্রতিপাদ্য পর্যটন শান্তির সোপান। সকালে সুগন্ধা পয়েন্ট থেকে পর্যটন দিবসের বর্ণিল শোভাযাত্রা বের করে কক্সবাজার জেলা প্রশাসন, যা শেষ হয় লাবণী পয়েন্টে গিয়ে। এর আগে আনুষ্ঠানিকভাবে এ দিবসের কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। দিনভর অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। সমুদ্র সৈকতে পর্যটকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় হোটেল মোটেল মালিক সমিতি। হোটেলগুলো সেজেছে নতুন সাজে, দিচ্ছে বিশেষ ছাড়। তবে এবার সপ্তাহব্যাপী বিচ কার্নিভাল ও পর্যটন মেলা নেই। তারপরে এই জায়গাগুলোতে যে স্পটগুলো আছে সেখানে পর্যটকরা যেতে চান, আমরা যদি তাদের জন্য কানেক্টিভিটি তৈরি করে দিতে না পারি, তাহলে পর্যটকরা এই অসামান্য যে পর্যটন অভিজ্ঞতা থেকে বঞ্চিত হবে। অন্যান্য যেসব আমাদের আউটলেটগুলি আছে সেগুলো আমরা ওখানে কিছু ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছি। পর্যটন দিবস নতুন বছরে আমরা বিগত দিনগুলি ফেলে আমরা নতুন পর্যটন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাবো সেদিকে বিশেষ করে দৃষ্টি নেওয়ার জন্য। গত সপ্তাহ থেকে পর্যটকের প্রচুর সাড়া পাচ্ছি। বর্ণিল শোভাযাত্রা, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে বান্দরবানে। পাহাড় প্রকৃতি ধ্বংস না করে ইকো ট্যুরিজমের মাধ্যমে পর্যটন শিল্প বিকাশের আহ্বান সবার কণ্ঠে। প্রান্তিক লেক এটি অসম্ভব সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনার নীলাচলকে আধুনিকায়ন করা হয়েছে, মেঘলাকে আধুনিকায়ন করা হয়েছে। এর পাশাপাশি প্রায় 74টি পর্যটন স্পটে বান্দরবান জেলায় আছে। চলমান পরিস্থিতির মধ্যে সকালে সীমিত আকারে শোভাযাত্রা বের করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। এতে শিক্ষার্থী, পর্যটন সংশ্লিষ্ট প্রতিনিধি, সরকারি বেসরকারি সংস্থার কর্মীরা অংশ নেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। রাঙ্গামাটিতে পর্যটন হলিডে কমপ্লেক্স সম্মেলন কক্ষে আলোচনা সভায় পাহাড়ের পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত ও পরিকল্পিত উদ্যোগের কথা জানান আলোচকরা। মামুনুর রশিদ, যমুনা নিউজ। মারা গেছেন পার্বত্য জেলার রাঙ্গামাটির সাংস্কৃতিক কর্মী এবং লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক লিটন দেব। গত 22 সেপ্টেম্বর রাত স্ট্রোক করেন লিটন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় আজ সকালে মৃত্যুবরণ করেন তিনি। ধর্ম, বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের কাছেই লিটন দেব ছিলেন সমান গ্রহণযোগ্য।
শুক্রবার বিকেলে রাঙামাটি জেলার সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয় লিটন দেবের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে নিহত তোফাজ্জলের স্মরণে অসহায় দুস্থ মানুষের মুখে খাবার তুলে দিল মঙ্গল আলোয় ফাউন্ডেশন। শুক্রবার 5 শতাধিক মানুষের খাবারের ব্যবস্থা করে সংস্থাটি। বাদ জুমা নিহতদের জন্য দোয়া ও মিলাদের আয়োজন করা হয়, যাতে অংশ নেন তোফাজ্জলের ফুফাতো বোন আসমা আক্তার। এ সময় তিনি ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চান। প্রতি শুক্রবার অসহায়দের জন্য খাবারের আয়োজন করে সংগঠনটি। তোফাজ্জলের জন্য তোফাজ্জলের উদ্দেশ্য করে অসহায় মানুষদের জন্য খাওয়াচ্ছে একবেলা। তোফাজ্জলের জন্য আমরা আজকে দোয়ার আয়োজন করেছি। এই দোয়ার পরে আমরা কিছু অসহায় মানুষ, আপনারা জানেন যে তোফাজ্জল শুধু খাবারের জন্য তাকে নির্মমভাবে মেরে হত্যা করা হয়েছে, সেই খাবারটা আয়োজন করেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারকে সম্মাননা এবং আর্থিক সহায়তা প্রদান করে হ্যাপি বাংলাদেশ ফাউন্ডেশন। দুপুরে রাজধানীর ভাটারার সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ছিল দোয়া মাহফিল ও মতবিনিময় সভা। তাতে শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করে আবেগ আপ্লুত হয়ে যান। তাদের একটাই দাবি, সব অন্যায় অবিচারের যেন বিচার হয়। অনুষ্ঠানে উপস্থিত আহত ছাত্ররা আন্দোলনের সময়কার স্মৃতিচারণ করে। যদি বাংলাদেশে ন্যায় বিচার কায়েম হতো তাহলে আমাদের 2000 মানুষকে জীবন দিতে হতো না। আন্দোলনের শহীদ এবং আহতদের পরিবারের সার্বিক খোঁজ খবর রাখা, তাদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতে ভূমিকা রাখা। বিগত দিনে যত ট্রমা থেকে সবাই বের হইতে পারি, বের হয়ে আমরা সবাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে একটা জীবন গড়ে তুলতে পারি এবং আমরা আমাদের আহত এবং যারা নিহত হয়েছেন সকলের প্রতি দোয়া ও মাগফিরাত কামনা করতেছি। 2 শতাধিক মানব ক্যালকুলেটর শিশু কিশোরের অংশগ্রহণে শুরু হয়েছে অ্যাবাকাস স্পিড মাস্টার গ্র্যান্ড ফিনালে। সকালে বাংলা একাডেমিতে অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম মজারু আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনাল শুরু হয়। শিশুরা কত দ্রুত মাথা খাটিয়ে হিসাব করতে পারে সেই প্রতিযোগিতায় অ্যাবাকাস স্পিড মাস্টার্স সিজন 2। সারা বিশ্বে শিশুদের ব্রেন ডেভেলপমেন্টে অ্যাবাকাস টুলের ব্যবহার হচ্ছে। অ্যাবাকাস শেখার মাধ্যমে শিশুরা ক্যালকুলেটর ছাড়াই দ্রুত হিসাব করতে পারে। এতে তাদের কল্পনা শক্তি বৃদ্ধির পাশাপাশি মেধার বিকাশ ঘটে। চূড়ান্ত পর্বে বিজয়ী দুজনকে 1 লক্ষ টাকা করে শিক্ষাবৃত্তি দিবে মজারু। লালা মুভ বাংলাদেশের আয়োজনে আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হয়েছে ডেলিভারি কেয়ার ক্যাম্পেইন, যাতে অংশ নেয় লালা মুভের ড্রাইভার ও তাদের পরিবারের সদস্যরা। সকাল থেকেই ছিল ব্যতিক্রমী এই আয়োজন। ছিল ছবি আঁকার প্রতিযোগিতা, যাতে অংশ নেয় 50-এর অধিক বিভিন্ন বয়সী শিশু। এই কার্যক্রমে শিশুদের মেধা বিকাশের পাশাপাশি সৃজনশীল কার্যক্রমে তাদের আরও উৎসাহিত করবে আশা প্রকাশ করেন আয়োজক ও অভিভাবকরা। লালা মুভ একটি অন ডিম্যান্ড ডেলিভারি অ্যাপ্লিকেশন। ব্যবহারকারীরা কেবল পিক আপ ও ড্রপ অফ অবস্থানে প্রবেশ করে, যানবাহন নির্ধারণ করে এবং নিকটবর্তী ড্রাইভারের সাথে সংযুক্ত হয়। অ্যাপটির ব্যবহারকারীরা রিয়েল টাইমে ডেলিভারি ট্র্যাক করতে, ডিজিটালি বিল প্রদান করতে এবং অতীতের অর্ডারগুলো রেকর্ড রাখতে পারে। গ্লোবাল কোঅপারেশন বিলিভ করে যে এম্পাওয়ারিং আওয়ার কমিউনিটি। সো আমাদের কমিউনিটি হচ্ছে আমাদের ড্রাইভার পার্টনার। সো আমাদের এই আয়োজনটার পারপাসটা হচ্ছে আমাদের ড্রাইভার পার্টনারদেরকে হচ্ছে গিয়ে টু ফিল দ্য ইম্পর্টেন্স, যে তারা শুধু আমাদের ড্রাইভার না, তারা আমাদের পার্টনারও, এবং সেই জন্য তাদের কমিউনিটিটাকে আমরা একটা সাপোর্ট করার জন্য তাদের বাচ্চা সহ আমরা এই প্রোগ্রামটা আয়োজন করছি। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।